স্পিচ থেরাপি, অকুপেশনাল থেরাপি এবং এই যে এবিএ থেরাপি, এদের মাঝে আসলে সমন্বয়টা কতটা গুরুত্বপূর্ণ এবং এই বিষয়ে বাংলাদেশে কি কি কাজগুলো আসলে করা হচ্ছে সমন্বিত অ্যাপ্রোচ? আপু সমন্বিত অ্যাপ্রোচ তো মাস্ট থেরাপিতে। যেমন ধরেন আপু এবিএ থেরাপি একা কিন্তু কোনো বাচ্চাকে ইমপ্রুভ করতে পারবে না, কোনো থেরাপি আসলে একা বাচ্চাকে ইমপ্রুভ করতে পারবে না। এটা মূলত বাচ্চার ক্লিনিক্যাল কন্ডিশনের উপরেও ডিপেন্ড করে, ওর কোন থেরাপিটা কী রকম প্রয়োজন। তো ব্যক্তিগতভাবে আমি মনে করি যে স্পিচ থেরাপিস্ট, অকুপেশনাল থেরাপিস্ট এবং এবিএ থেরাপিস্ট সবাই মিলে যদি আমরা একটা বাচ্চার জন্য কিভাবে কোয়ালিটি অফ লাইফ ইমপ্রুভ করা যায় করতে পারি, সেভাবে কাজ করি, তাহলে আরও বেশি ভালো কাজ করবে। অনেক পরিবার আসলে স্বাভাবিকভাবে বাবা মারা তো হেল্পলেস থাকেন, সো ওনারা কিন্তু দ্রুত ফলাফলটা বাচ্চার কাছ থেকে আশা করেন বা এক সেন্টারের কাছ থেকেও। এই থেরাপির ক্ষেত্রে ধৈর্য এবং কনসিস্টেন্সি আসলে কতটা গুরুত্বপূর্ণ? যে কোনো থেরাপিতেই আসলে ধৈর্যই সব, কনসিস্টেন্সি সব। কারণ হচ্ছে এটা স্বাভাবিক, মনে করেন আজকে যদি আমি জিমে জয়েন করি আর বলি যে আমি একবারে 20 কেজি কমাবো, এটা পসিবল না। এটার জন্য অ্যাটলিস্ট আমাকে 6 মাস বা 1 বছর সময় দিতে হবে। সো অভিভাবকদের বলবো যে একটু ধৈর্যশীলভাবে নিজেকে যতটা করা যায় আর কি, কারণ হাল ছেড়ে দিলে কিন্তু আপু বাচ্চাটা যেটা পারতো, ওই যে বললাম ডেভেলপমেন্টাল রিগ্রেশন, আবার ভুলে যেতে পারে। সো আমাদের যেটা করতে হবে, একদমই হাল ছাড়া যাবে না এবং কন্টিনিউয়াসলি আপু আপনার হচ্ছে এটা একটা কনসিস্টেন্সি ছাড়া আসলে এটার কোনো উপায়ই নাই। এভাবে করে আমাদেরকে সাপোর্ট দিয়ে দিয়ে বাচ্চাটাকে যতটা ইন্ডিপেন্ডেন্ট লাইফের দিকে নিয়ে যাওয়া যায়।